দীর্ঘ 15 বছর পর শাসন ব্যবস্থা হারালেন তৃণমূল কংগ্রেস। এর আগেও আমরা দেখেছি গোটা 34 বছর পর কিন্তু একেবারে এক নিমিষেই শেষ হয়েছিল বামফ্রন্ট। তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। 0-0 থেকে এবারে মাত্র একটি মাত্র লালের বিধানসভায় তারা যেতে পেরেছে। 15 বছর পরে কিভাবে ধ্বংস হলো তৃণমূল কংগ্রেস একবার দেখে নেওয়া যাক। অনেক জায়গায় অনেক কিছু চর্চা আপনারা শুনছেন, তার মেন কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আনতে যারা সাহায্য করেছিলেন, যারা রক্ত ঝরিয়েছিলেন, যাদের ভিটে মাটি শেষ হয়েছিল, যাদের লাশের উপর দিয়ে তৃণমূল কংগ্রেস এসেছিল, সেই সমস্ত পরিবার কিন্তু 3 ভাগ তারা স্থান পায়নি তৃণমূল কংগ্রেসে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই বামফ্রন্ট থেকে আসা কিছু বেনো জল এসে ঢুকে এই তৃণমূল কংগ্রেসটা তারা চালাচ্ছিল, যার জন্য কিন্তু মানুষ একেবারে নির্বিঘ্নে চুপ ছিল কখন তাদের সুযোগ আসবে আর সেই সুযোগের জবাব তারা দেবে। প্রথম পয়েন্ট আপনারা দেখেছেন, সেটা রাজ্যের বিষয়। দ্বিতীয় হচ্ছে পুরানো তৃণমূল, এই তৃণমূল কর্মীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছিল এবং পুরানো এবং নূতন তৃণমূলের ক্ষেত্রে দুটো গোষ্ঠী তৈরি হয়েছে। যারা ক্ষমতায় এসেছে সেই পুরানো তৃণমূলের কোনো পাত্তা দেয়নি, নূতন যারা যোগ করেছিল তারা কিন্তু এখানে শাসন করেছে এবং শাসনের ক্ষেত্রে তারা একেবারেই বেপরোয়া হয়ে গেছে। যাদের এসি গাড়ি এসি বাড়ি তাদের প্রয়োজন ছিল, তারা মেটাচ্ছিল, ভোগ বিলাসে কিন্তু মত্ত হয়ে উঠেছিল। উন্নয়নমূলক কাজ কিন্তু অনেকটাই হলেও কিন্তু মানুষের এগুলো যেন চোখে প্রচণ্ড বেঁধে গেছে। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে মানুষ একটু আশার আলো দেখেছিল যে এই রাজ্যে 34 বছরে বাম শাসনে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, চাকরি এবং যুব সমাজ ভেবেছিল তারা একটু নিঃশ্বাস পাবে। সমস্ত কিছু লড়াই উপেক্ষা করে তারা লড়াইয়ে লড়েছিল যে আমরা এবার একটু হয়তো কর্মসংস্থান খুঁজে পাবো। কারণ তিনি যে আশা দেখিয়েছিলেন সেই আশার ক্ষেত্রে কিন্তু একেবারে জলঞ্জলি হয়েছে। এখানে এসএসসি পরীক্ষা, চাকরি প্রার্থী পরীক্ষারা তারা কিন্তু একাধিকবার পরীক্ষা দিয়ে তারা কিন্তু চাকরি পায়নি। একটা বৃহত্তর ক্ষোভ ছিল এবং সেই সঙ্গে 26,000 চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে অনশন করেছে, রাস্তায় বসেছে, আন্দোলন করেছে, তাদের মুখের দিকে কিন্তু একেবারেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকানো হয়নি। আরেকটি বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজের কিন্তু বড় আঘাত দিয়ে রেখেছিলেন। তারা যখন তাদের রামের নামে জয় শ্রীরাম বলতেন সেটা কিন্তু তিনি একেবারেই সেটাকে নিয়ে বিদ্রুপ মনোভাব করতেন এবং এমনকি আমরা দেখেছি অনেক জায়গা তিনি নেমে গিয়ে তাদের তেড়ে যেতে, তাদের বিরুদ্ধে আচরণ করা, এটা যেন এই হিন্দু ধর্মের মানুষ এটা মেনে নিতে পারেনি। তৃতীয় পর্যায়ে এবার আসি, আপনারা জানেন যে আনিস খান হত্যা হয়েছিল। আমতার আনিস খান যখন মাদ্রাসা ছাত্র ইউনিয়ন বা ইউনিয়ন করতো, বাম প্রতিনিধিত্বে সে যখন ইউনিয়ন করতো, সেই আমতার আনিস খানের বিচার চেয়ে গোটা রাজ্য কিন্তু উত্তাল হয়েছিল। সরকার যায় 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 বিভিন্ন জায়গায় আন্দোলনমুখী হয়েছিল বাম, কংগ্রেস, সেই সঙ্গে আইএসএফ এবং সাধারণ মানুষ কিন্তু পথে নেমেছিল আনিস খানের জন্য। আলিয়া মাদ্রাসা, যাদবপুর ইউনিভার্সিটি, একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু পথে নেমেছিল সেই আনিস খানের হত্যা নিয়ে। দ্বিতীয়বার কিন্তু তার লাশ তুলে আবার ময়না তদন্ত হয়েছিল। গোটা দেশের মানুষ দেখেছিল সেদিন, কিন্তু সেই আনিস খানের কোনো বিচার পায়নি। এবং আরেকটি বড় বিষয়, পুরো রাত দেশ জুড়ে অচল হয়ে গেছিল বলা যেতে পারে। রাত দিন জাস্টিস ফর আরজি কর, এই আরজি করের কথা নিয়ে গোটা দেশের মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, উত্তাল হয়েছিল। রাত জেগেও মানুষ আন্দোলন করেছিল যে আরজি করের যে ছাত্রী ধর্ষণ হয়ে খুন হয়েছে তার বিচার চেয়ে। সেই আরজি করের বিচার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবেচনা করেননি। তাতে কিন্তু মানুষের একটা বড় ক্ষোভ ছিল বলা যেতে পারে। অপরদিকে মুসলিমদের ক্ষেত্রে ওবিসি, এই ওবিসির একটি ধাওতা এবং ওবিসিকে নিয়ে যেভাবে তিনি ঘুর পথে ওবিসিকে নষ্ট করে সংখ্যালঘু মুসলমানদের চাকরি থেকে একেবারে বঞ্চিত করার মতো জায়গায় ফেলে দিয়েছে। ঠিক তদরূপভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যালঘু মুসলমানদের বলেছিল সাচার কমিটির রিপোর্ট তিনি বাস্তবায়িত করবেন, ক্ষমতায় আসার আগে বারবার বলেছিলেন। কিন্তু সেই সাচার কমিটির রিপোর্ট তো দূরের কথা, সংখ্যালঘু মুসলমানরা বাম জামানায় যে তিবিরেই ছিল, তারা এই রাজ্যের না শিক্ষামন্ত্রী, না অর্থমন্ত্রী, না কোনো শিল্পমন্ত্রী, কোনো দায়িত্ব কিন্তু তারা পায় না। পায় এমন কিছু ওলকচুর মোড়ল পায়, আর লেটিয়ার ছাড়া আর কিছু হয় না পশ্চিমবঙ্গের মুসলমানরা। ঠিক তদরূপভাবে তিনি তাদের আশ্বাস দিয়েছিলেন, তাদেরকে জায়গা দেখাবেন, তাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু চাকরির ক্ষেত্রে সেই বাম আমানে যে তিমিরি ছিলেন সংখ্যালঘু মুসলমানরা, সেই তিমিরেই কিন্তু পড়েছিলেন। বরং তাদের নিয়ে আরও দুশ্চিন্তায় তারা পড়েছিলেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আসার পরেই রাজ্যের মুসলমানরা কিন্তু রে রে করে উঠেছিলেন, তারা এটা মেনে নিতে চায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তিনি বলেছিলেন, তিনি কাউকে আন্দোলনও করতে দেয়নি এবং তিনি বলেছিলেন এটা নিয়ে যারা আন্দোলন করবে আমার থেকে শত্রু আর কেউ হবে না। সত্যি এটাও রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা কিন্তু একেবারেই ক্ষোভ উগরে দেওয়ার মতো কিন্তু উগরাতে পারেনি। শাসন ক্ষমতায় ছিল,
সেই জন্য। অপরদিকে আমরা দেখেছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্তি হয়েছে, এসআইআর নিয়ে মানুষ যেভাবে হন্যে হয়ে ছুটেছে, এর পক্ষে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বারবার বলা সত্ত্বে আন্দোলন করেছে। তারপরে আন্দোলনমুখী মানুষদের পর্যন্ত এখনও জেল খাটতে হচ্ছে, বহু মানুষ কিন্তু জেল খেটেছে, তিনি কিন্তু সেটা সামলাতে পারেননি। রাজ্যের মন্ত্রী চাকরি দেওয়া বাদ দিয়ে ভাতা দেওয়া শুরু করলেন। এই ভাতাটা কিন্তু লাস্ট ফিনিশিংয়ে মানুষ হয়তো সেভাবে নিতে পারেননি। হয়তো একাধিক প্রকল্প তিনি করেছেন, কিন্তু সমষ্টিগতভাবে বেকারত্ব কিন্তু আরও বাড়ছিল, বরং বেকারত্ব কমছিল না, হতাশা হয়ে পড়ছিল পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ। শিক্ষাক্ষেত্রেও একেবারেই অনেকগুলো দুর্নীতি হয়েছে, তারপরেও তিনি সেগুলো বিবেচনা না করার কারণে আরও সমস্যা দেখা দিয়েছে। দেখুন, দিন আসে দিন যায়, কোনো কিছু কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না, মানুষ কিন্তু দিন পরিবর্তন করতে পারে। 34 বছর বাম শাসনের এই হটানোর ক্ষেত্রে সংখ্যালঘু মুসলমানরা কিন্তু অনেক বড় দায় নিয়েছিলেন। তাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন পীরজাদা তহা সিদ্দিকী থেকে শুরু করে আরও বেশ বিশিষ্টরা। তখন কিন্তু বামফ্রন্ট একেবারে লড়াইয়ের সুরে সেই ফুরফুরা শরীফের প্রতি বারবার আক্রমণ করেছিলেন। মানুষ কিন্তু নির্বিঘ্নে সে সহ্য করেছে এবং ভোটের জায়গায় এসে তারা একেবারেই কিন্তু সেখানে ফিনিশ করে ছেড়েছিল। ঠিক তদ্রূপভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও একই কাজ করলেন। নওশাদ সিদ্দিকী ভার্সেস ফুরফুরা শরীফের প্রতি একটা বিদ্রূপ আচরণ করা, পুরো মানুষ যেন একটা ক্ষেপে রেগে গেলেন, কিছু বলতেও পারলেন না। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এও মন্তব্য ছিল, কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু ওনার কাহিনী, ওনার কর্ম শেষ হবে না। এটা কিন্তু মুসলমানরা একেবারেই ভালো চোখে নেননি, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলার মতো কারোর ক্ষমতা ছিল না, তাই মানুষ কিন্তু তার বিপরীত প্রতিক্রিয়া এবারে দেখিয়ে দিলেন। ঠিক তদ্রূপভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম যে শওকত মোল্লাকে নিয়ে একেবারে ইলেকশন পিরিয়ডে চলছে, সেখানে তিনি বললেন শওকত মোল্লা আমার ডান হাত, আমার যদি বাম হাত হয় তাহলে শওকত আমার ডান হাত। এটা কিন্তু রাজ্যের বিরোধী যারা ছিলেন অর্থাৎ হিন্দু সমাজের মানুষ এটা কিন্তু ভালোভাবে নেননি। দ্বিতীয় তিনি বলেছেন ওকে মেরে দিতে চায়, আমার সিকিউরিটি ওকে দেব। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী শেষ প্রচারের দিকে ওনার সিকিউরিটি দিয়ে শওকতকে বাঁচাবেন, এটা যেন হিন্দু সমাজের মানুষ যেমন মেনে নিতে পারেনি। এবং তিনি আরও একটি কথা সেখানে বলেছিলেন, এখানে ইসলামিয়া হসপিটাল হবে। ইসলামিয়া হসপিটাল কেন আপনি করবেন? করবেন তো করবেন, হসপিটাল করবেন। আর ঠিক তদ্রূপভাবে 15টা বছর কিন্তু আপনি ধর্ম নিয়ে রাজনীতি করে গেছেন, কোনো রকমভাবে আপনি সেকুলার মনোভাব দেখাননি। কোথাও ওড়না নিয়ে বসে গেছেন, তো কোথায় মন্দির তৈরি করছেন, কোথায় আপনি দুর্গাপুজোতে টাকা দিচ্ছেন, প্রচুর কিছু কিন্তু ধর্মের নামেই আপনি টাকা ব্যয় করেছেন। এতে কিন্তু সাধারণ মানুষ মেনে নেয়নি, কারণ তাদের রুজি রুটি কি খাবে, কি পড়বে, তাদের সন্তানরা কীভাবে মানুষ হবে, তারা একটু কাজ চেয়েছিল, সেই কাজ কিন্তু পায়নি। তবে একটা কথা মেনে রাখুন, শাসন ব্যবস্থা কিন্তু কারো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী হতে পারে। মানুষ কিন্তু এবারে পূর্ণভাবে তারা রায় দিতে পেরেছে। আর একটা বড় কথা, সব থেকে ভাইটাল এবং বড় কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 2011 সালে যখন ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসার পর থেকে না ভালো করে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, না বিধানসভা নির্বাচন হয়েছে, না পৌরসভা নির্বাচন হয়েছে, না লোকসভা নির্বাচন হয়েছে। মানুষ কিন্তু ভালোভাবে নির্বাচন মানুষকে করানো হয়নি, বা সঠিকভাবে মানুষ দাঁড়াতে পারেনি, এটা মানুষ ভাবতে পারেনি। পুরো গণতন্ত্র ধ্বংস হয়েছিল। পঞ্চায়েতের ক্ষেত্রে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, এমনকি কারো ক্ষমতা নেই, তার আগে নির্বাচনে দাঁড়াবে এবং ব্লকে গিয়ে তারা নমিনেশন ফাইল করবে। পঞ্চায়েত পর্যন্ত কিন্তু স্তব্ধ করে একগ্রতাভাবে 50% জায়গায় তারা লড়াই করতে পারেনি এবং তারা মত প্রকাশ করতে পারেনি। এটা একটা ক্ষোভ ছিল। তাই 15 বছর পরে তখন যারা ভোট দিতে সুযোগ পেয়েছে, একেবারে নিমিষেই কিন্তু তারা মত প্রকাশ করেছে এবং তৃণমূল কংগ্রেসকে একেবারে পরাজিত করেছে। তাই সরকার আসবে, সরকার যাবে, আপনার প্রতিবেশী আপনার থাকবে। যারা মনে করছেন আমাদের দেখে ভোট দিয়েছে, না, মানুষ ক্ষোভ, মূল্যায়ন হয়নি তাদের শিল্প, চাকরি, ব্যবসা বাণিজ্য, আন্দোলন এবং তাদের সঠিক বিচার না পাওয়ার ক্ষেত্রে কিন্তু মানুষ রায় দিয়েছে। তাই যারাই আছেন না কেন, মানুষের মূল্যায়ন করতে শিখুন। আপনি হয়তো নেতা, মানুষ যদি না থাকে, মানুষ যদি আপনার না চায়, কালকে কিন্তু আপনিও থাকবেন না, আবার এরামি অপদস্থ হতে হবে এবং এভাবেই শেষ হয়ে যেতে হবে। এটা কিন্তু মাথায় রেখে মানুষের জন্য যারা ক্ষমতায় আসছেন তাদের উচিত মানুষের মূল্যায়ন করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সঠিক বিচার করা। আর গুন্ডাগিরি, মস্তানি এই মুসলমানরা 34 বছর করেছে, তৃণমূল আমলে করেছে। আর তারা কিন্তু একেবারে এই রাজ্যের না শিল্পমন্ত্রী, না মুখ্যমন্ত্রী, না অর্থমন্ত্রী, না প্রশাসনে, এদের দ্বারাই কিন্তু ভোট কোনো রকমভাবে সম্ভব নয়। এরা সমাজে একেবারেই শেষ প্রান্তে পড়ে গেছে। সব থেকে অবহেলিত, লাঞ্ছিত
এই ভারতবর্ষের মধ্যে মুসলমানরা না তারা ক্ষমতায় আছে, না তারা ক্ষমতায় থাকতে চায়। তারা লেটিয়ারগিরি করে কিছু মানুষকে লেটিয়ার হিসাবে সামনে রেখে দিয়েছিল, তাদের জন্য কিন্তু গোটা মুসলিম সমাজের বদনাম। এটাও মাথায় রাখতে হবে সংখ্যালঘু মুসলমানদের, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ এই রাজ্যের শাসন ক্ষমতায় তোমরা কোনো দিনও ছিলে না, আসতেও পারবে না। তোমাদের নিয়ে ব্যবহার করা হয়েছে, তোমাদের মূল্যায়ন করা হয়নি। তোমাদের মূল্যায়ন করতে তোমরা শেখার চেষ্টা করো। তোমাদের সৎ হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সততার সঙ্গে তোমাদের জীবনযাপন করতে হবে।